বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের 11 নম্বর অধ্যায় তথ্য উপাত্ত বিষয় নিয়ে। তো চলো শুরু করা যাক। এই অধ্যায়টির শুরুতেই তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে একমাত্র এই 11 অধ্যায়, যেটিকে আমরা পরিসংখ্যানও বলে থাকি। এই 11 অধ্যায় থেকে তোমাদের 2টি সৃজনশীল প্রশ্ন আসবে বোর্ড পরীক্ষায়, তার মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আর কোনো অধ্যায় থেকেই 2টি সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসে না। অতএব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তুমি 2টি প্রশ্ন অর্থাৎ সহজেই 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে মাত্র কয়েকটি বিষয় জানলেই। বিষয়গুলো কি? গড়, মধ্যক, প্রচুরক, তারপর আয়তলেখ এবং পাইচিত্র। শুধু এই 5টি বিষয় আছে। এই 5টি বিষয় ভালো মতো জানলে এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে। তো আজকে আমি আলোচনা করব ঢাকা বোর্ড 2019-এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো এই সমাধানের পূর্বে আমি কিছু প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করব, তারপরে সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। দেখো, এখানে আমি লিখেছি অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর বাংলায় প্রাপ্ত নম্বর 50, 36, 62, 80, 72, 59, এভাবে মোট 30 জন শিক্ষার্থীর নম্বর এখানে দেয়া আছে। এখন এই যে অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর বাংলায় প্রাপ্ত নম্বর, এটাই মূলত তথ্য, যেটাকে আমরা ইংরেজিতে ইনফরমেশন বলে থাকি। আর উপাত্ত কি? উপাত্তকে ইংলিশে ডেটা বলে। এই যে সংখ্যাভিত্তিক এই যে সংখ্যা, এটাই মূলত উপাত্ত। তাহলে এই তথ্য প্লাস উপাত্ত, এটাকে এক কথায় আমরা পরিসংখ্যান বলে থাকি। এখন আলোচনার শুরুতে আমরা উপাত্ত নিয়ে আলোচনা করব। উপাত্ত সংগ্রহের দিক দিয়ে উপাত্তকে আমরা 2 ভাগে ভাগ করি। একটি হচ্ছে প্রাথমিক উপাত্ত আর একটি হচ্ছে মাধ্যমিক উপাত্ত। প্রাথমিক উপাত্তটা কি? যে উপাত্ত আমরা প্রত্যক্ষভাবে দেখি, অর্থাৎ আমি সরাসরি যে তথ্যটা পেলাম সেটাই মূলত প্রাথমিক উপাত্ত। আর মাধ্যমিক উপাত্ত কি? যেটা আমি একজনের কাছ থেকে শুনবো, যেমন আমরা পত্রিকার মাধ্যম, তারপরে টিভিতে যে নিউজগুলো দেখি বা যে সংবাদগুলো দেখি না কেন, এগুলো মাধ্যমিক উপাত্ত। আর সরাসরি আমি যে ঘটনা দেখি সেটা হচ্ছে প্রাথমিক উপাত্ত। তাহলে প্রাথমিক উপাত্ত হচ্ছে প্রত্যক্ষ উৎস থেকে সংগ্রহ করা হয়, অর্থাৎ সরাসরি আমি যেটা দেখছি সেখান থেকে সংগ্রহ করলাম, সেটা হচ্ছে প্রাথমিক উপাত্ত। আর মাধ্যমিক কি? পরোক্ষ উৎস থেকে সংগ্রহ করা হবে। মাধ্যমিক হচ্ছে পরোক্ষ উৎস থেকে সংগ্রহ করা হবে। এগুলো সাধারণত MCQতে আসে পরীক্ষায়। আর যেটা আমি সরাসরি যে ঘটনাটা দেখি সেটা নির্ভরযোগ্যতা অনেক বেশি। আর কারোর কাছ থেকে শোনার পরে যে ঘটনাটা হয় সেটা কিন্তু তার নির্ভরযোগ্যতা অনেক কম। তাহলে মাধ্যমিকের নির্ভরযোগ্যতা অনেক কম। এটা হচ্ছে সংগ্রহের দিক দিয়ে উপাত্তকে 2 ভাগে ভাগ করলাম। প্রাথমিক উপাত্ত, একটি হচ্ছে মাধ্যমিক উপাত্ত। আরেকটা হচ্ছে উপাত্তকে সাজানোর দিক দিয়ে 2 ভাগে ভাগ করা হয়। যেমন এখানে দেখো 50, 36, 62 সংখ্যাগুলো কিন্তু এলোমেলো সাজানো আছে। তো এই যে উপাত্তগুলা, কোনোটা বিন্যস্ত থাকতে পারে, কোনোটা অবিন্যস্ত থাকতে পারে। অর্থাৎ এখানে যেভাবে লেখা আছে এটা কিন্তু একটা অবিন্যস্ত উপাত্ত, অর্থাৎ বিষয়টি এই উপাত্তগুলোকে হয় ঊর্ধ্বক্রম বা অর্ধক্রমে সাজানো নাই। এলোমেলো থাকলে সেটাকে আমরা অবিন্যস্ত বলবো। আর যদি ঊর্ধ্বক্রম বা অর্ধক্রম আকারে সাজানো থাকে সেটাকে আমরা বিন্যস্ত উপাত্ত বলবো। এখন আমরা ঢাকা বোর্ড 2019-এর একটি সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ এই যে উপাত্ত এখানে দেয়া আছে, এই উপাত্তের আলোকে ঢাকা বোর্ডের এই সৃজনশীল প্রশ্নটি আমরা সমাধান করব। এখানে দেখো, ঢাকা বোর্ড 2019-এ যে প্রশ্নটি এসেছে, এখানে উপাত্ত দেয়া আছে, অর্থাৎ উদ্দীপক দেয়া আছে। উদ্দীপকের আলোকে 3টি কোশ্চেন। কতে কি? পরিসর নির্ণয় করো, এর জন্য 2 নম্বর। তারপরে খ নম্বর আছে মধ্যক নির্ণয় করো, এর জন্য 4 নম্বর। তারপর গ নম্বরে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে, এর জন্য 4 নম্বর। তো আমরা এখন পরিসর নির্ণয় করব।
পরিসর নির্ণয় করতে গেলে আমার যে উপাত্তটা দেয়া থাকবে এই উপাত্তের সর্বোচ্চ নম্বর এবং সর্বনিম্ন নম্বর আমাকে খুঁজতে হবে। তো এখানে দেখো সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বরটি কত, একটু খুঁজলে আমরা পেয়ে যাব। লিখে এখানে সর্বোচ্চ নম্বর সমান 88, সর্বনিম্ন নম্বর সমান 36। অতএব পরিসর সমান, পরিসরের সূত্র আমরা জানি কি, সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর। এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর লিখব যোগ 1। তো সর্বোচ্চ নম্বরটি কত 88 বিয়োগ সর্বনিম্ন নম্বর কত 36 যোগ 1। তাহলে বিয়োগ করলে কত হয় 2 5 52 যোগ 1 সমান 53। তাহলে আমরা এই প্রশ্নটির পরিসর নির্ণয় করলাম। তাহলে কয়ের হচ্ছে পরিসর কত, পরিসর হচ্ছে 53। এখন আমরা নির্ণয় করব খ নম্বর, মধ্যক নির্ণয় করব। এখন মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে যে উপাত্তগুলো দেয়া থাকবে এই উপাত্তগুলোকে অবশ্যই আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিব। তো এই ক্ষেত্রে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটু কৌশলী হতে হবে। সেটা কি দেখো, প্রথমত সর্বনিম্ন নম্বর আমরা জানি 36, যে সংখ্যাটি লিখব সেটি এখানে মার্কিং করব 36। তারপরে কত আছে 38, এই যে 38, তারপরে কত 40। তো এইভাবে মার্কিং, গোল মার্কিং করলে আমার সুবিধা হবে কি, পরবর্তী যে সংখ্যাগুলো আমি এখানে লিখব সেটা লেখার সময় আমি যে গোল, এখানে যে গোল চিহ্ন দিয়ে রাখবো সেই সংখ্যাগুলোর দিকে আমার আর তাকানো লাগবে না। তাহলে একটু সহজেই আমি এই সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে লিখতে পারবো। তো প্রথমেই তাহলে মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রদত্ত যে উপাত্তগুলো দেয়া থাকবে এটা ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। তো এখানে দেখো 36 38 40 42 44 46 50 54 55 56 59 60 দুইবার আছে তাই 60 62 দুইবার আছে, দুইবার লিখেছি, 63 দুইবার আছে, 64 70 72 তিনবার আছে, তারপর 75 78 80 82 84 85 86 88। এখন এখানে যে উপাত্তগুলো দেয়া আছে দেখো এখানে উল্লেখ করা আছে শিক্ষার্থীর সংখ্যা 30 জন, অর্থাৎ মোট যে আমার এখানে যে সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা সেটি জোড় সংখ্যা, 30 জোড় সংখ্যা। তো এখানে লিখলাম যে এখানে n সমান 30 যা জোড় সংখ্যা। যদি বিজোড় থাকে তখন লিখবে এখানে n সমান সেই বিজোড় সংখ্যাটি লিখবে যে যা বিজোড় সংখ্যা। এখন মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে যদি সংখ্যাটি জোড় সংখ্যা হয় তাহলে সূত্র লিখতে হবে n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ বাই 2। আমি একটু দেখো, মনে করো তিনটি সংখ্যা লিখলাম 4 5 6, সংখ্যা কয়টি 3টি, 3 কিন্তু বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যার মধ্যক নির্ণয় করা খুবই সুবিধা। সেক্ষেত্রে মাঝে শুধুমাত্র অর্থাৎ দুই পাশে সমান সংখ্যা থাকবে, মাঝের সংখ্যাটি মধ্যক হবে। কিন্তু যদি এখানে আরও একটি সংখ্যা থাকে অর্থাৎ জোড় সংখ্যক সংখ্যা থাকে তখন কিন্তু এর মধ্যক নির্ণয় করে একটু কঠিন হয়ে যায়। যেমন দেখো 4 5 6 7, এখানে 4টি সংখ্যা, 4 কিন্তু জোড় সংখ্যা, তাহলে মধ্যক কত, মধ্যক তাহলে এখানে মধ্যক আমরা 5কেও বলতে পারছি না আবার 6কেও বলতে পারছি না। তো এই জন্য আমাদের মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে যদি জোড় সংখ্যা হয় তখন আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে। আর যদি বিজোড় হয় তখন আমরা সরাসরি n+1/2 তম পদ শুধু এই সূত্রের মাধ্যমে আমরা মধ্যকটা নির্ণয় করতে পারবো যদি এক্ষেত্রে আমার উপাত্তটি বিজোড় সংখ্যক হয়। তো এখানে যেহেতু জোড় সংখ্যক আছে তাই আমি এই সূত্রটি ব্যবহার করলাম। তো আমরা জানি n এর মান কত 30 লিখলাম, 30/2 তম পদ যোগ
n এর মান 30/2 যোগ 1তম পদ বাই 2। এখানে দেখো 30কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 15, তাহলে 15তম পদ, তাহলে এটা 15 আর যোগ 1 তাহলে কত 16তম পদ যোগ 2। এখন 15তম পদ কিভাবে আমরা বের করব? সিরিয়ালে যেতে হবে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে 15তম পদ আমার 62, সেই 62 লিখেছে প্লাস, তাহলে 16তম পদ কত? তারপরেরটি 63, তাহলে 62 যোগ 63 সূত্রের 2, 62 আর 63 যোগ করলে হয় 125 আর নিচে 2 ভাগ করলে হবে 62.5। তাহলে আমরা মধ্যক নির্ণয় করলাম, মধ্যক হলো 62.5। এখন গ নাম্বারে বলছে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। শিক্ষার্থীদের যেখানে সবচেয়ে মানে কষ্টকর বিষয় সেটি হচ্ছে যে শ্রেণী ব্যবধান যদি এখানে 5-এর পরিবর্তে 6 7 10 আসতে পারে, তখন কিন্তু শিক্ষার্থীরা একটু বিভ্রান্তির ভিতর থাকে। তো কিভাবে শ্রেণী ব্যাপ্তি সহজে আমি এখানে যেটা উল্লেখ থাকবে সেটাই নিতে পারবো, আমি একটু পরে আলোচনা করছি। এখন এই নিবেশন সারণী, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে আমার লাগবে শ্রেণী সংখ্যা নির্ণয়। তো শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে আবার লাগবে পরিসর। তো আমরা ইতিমধ্যে কতে পরিসর নির্ণয় করেছি, তো সেটাই লিখেছি। দেখো ক হতে পায়, যেহেতু কতে একবার নির্ণয় করলাম, গতে আর নির্ণয় করার প্রয়োজন নাই, শুধু উল্লেখ করলে হবে যে ক হতে পায় পরিসর সমান 53। আর শ্রেণী ব্যবধান যেহেতু 5 ধরে শ্রেণী সংখ্যা সমান, এই শ্রেণী সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণী ব্যবধান। তো পরিসর কত? 53, আর শ্রেণী ব্যবধান কত? 5। 53কে 5 দিয়ে ভাগ করলে হয় 10.6। এখানে একটি বিষয় মনে রাখবে যে এখানে যদি কোনো সংখ্যা দশমিকে এসে থাকে, অর্থাৎ দশমিকের পরে সেটা 1 2 3 4 5 6 যাই থাকুক না কেন, সবসময় সংখ্যাটি পরবর্তী ডিজিটে যাবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে, কোনো দশমিক থাকতে পারবে না। এই জন্য সমান চিহ্নের পরিবর্তে আমরা এই চিহ্নটি ব্যবহার করব। তাহলে 11, 10.6কে আমরা 11 লিখব। এখন গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে যেহেতু এটি একটি অবিন্যস্ত উপাত্ত, অর্থাৎ এলোমেলো সাজানো আছে, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে অবশ্যই আমাদের ট্যালি চিহ্ন লাগবে। তো প্রথমে লিখতে হবে কি? শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমানকে আমরা xi দ্বারা প্রকাশ করি, তারপর ট্যালি চিহ্ন, তারপর গণসংখ্যা, গণসংখ্যাকে আমরা fi দ্বারা প্রকাশ করি, আর সর্বশেষ হচ্ছে এই গণসংখ্যা এবং শ্রেণী মধ্যমান গুণ করতে হবে। এখন দেখো আমরা জানি যে আমাদের যে উপাত্তগুলো দেয়া আছে সর্বনিম্ন কত সংখ্যা হচ্ছে 36, তো আর শ্রেণী ব্যবধান প্রতিবার কত হবে? 5। তো আমি লিখলাম দেখো 36 হতে 40, এই জায়গাটাই একটু কৌশলে হতে হবে। কিভাবে? আমি এই সংখ্যাটি লিখব না, প্রথমে এটা লিখব না, আমি করব কি, যত ব্যবধান বলবে 36-এর সাথে সেই সংখ্যাটি যোগ করব। যদি এখানে 5 বলে 36-এর সাথে 5 যোগ করব, যদি 6 বলে 36-এর সাথে 6 যোগ করব। তাহলে এখানে দেখো যেহেতু 5 শ্রেণীব্যাপ্তি, 36-এর সাথে 5 যোগ করলে কত হয়? 41 লিখব। তাহলে 41-এর আগের সংখ্যাটি অবশ্যই 40। এখন এই দিকে দেখো 5 যদি বাড়ে, 41-এর সাথে 5 যোগ করলে 46, 46-এর সাথে 5 যোগ করলে 51, 51-এর সাথে 5, এইভাবে যোগ আকারে আছে। আর এর পাশের যে সংখ্যাটা হবে, অর্থাৎ পূর্ববর্তী লাইনের যেটা সর্বোচ্চ যে সীমাটা, সেটা হবে তার আগের সংখ্যাটি। যেমন এখানে 41 এর পূর্ববর্তী যে শ্রেণীটা আছে সেটির শ্রেণীর সীমা আর কি, ঊর্ধ্ব সীমা বলা একে, সেটি তার আগের সংখ্যাটি হবে। আবার এদিকে দেখো 40-এর সাথে 5 যোগ করলে 45, এদিকেও ব্যাপ্তি 5ই আছে। এখন তাহলে শ্রেণী ব্যাপ্তি আমরা এইভাবে লিখব। লেখার পরে শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান বের করার নিয়ম হচ্ছে, তোমাদের ক্যালকুলেটরে একটি অপশন আছে, তোমরা এই বাটনটি ব্যবহার করবে, দেখবে যে এইভাবে একটা বাটন আছে। সেক্ষেত্রে করবা কি, এই যে 36 যোগ 40/2,
অনেক শিক্ষার্থী এই জায়গাটায় ভুল করে, সেটি হচ্ছে এই অপশনটা যাদের ক্যালকুলেটারে নেই তাদের ক্ষেত্রে অনেক সময় সমস্যায় পড়তে হয়। কীভাবে দেখো, তারা এইভাবে করে। এখন এমন করলে কিন্তু আমার সঠিক রেজাল্টে আসবে না। এই জন্য যদি তোমাদের এই অপশনটি না থাকে ক্যালকুলেটারে, সেক্ষেত্রে তোমরা করবে কি, উপরের এই 36 এবং 40 এই সংখ্যাটি যোগ করবে। এই দুটি সংখ্যা যোগ করার পরে যে সংখ্যাটি এখানে হবে, যেমন 676 বাই, এরপরে করবা কি, এই সংখ্যাটি সমান চাপ দেওয়ার পরে 76 পাবে, এরপরে 2 দিয়ে ভাগ করবে, তাহলে 38 পেয়ে যাব আমরা। এখন প্রথমটি কত পেলাম, 38। এরপরে পর্যায়ক্রমে 5 যোগ হবে, 38 সাথে 5 যোগ করলে 43। এটা আমি একটা বের করতে পারলে আমার কিন্তু আর প্রতিটা বের করা লাগবে না, শুধু প্রথমটি বের করব। তারপরে যেহেতু ব্যবধান 5, আমি 5 যোগ করব। যদি ব্যবধান 6 থাকে তাহলে 6 যোগ করব, যদি 10 থাকে 10 যোগ করব। তাহলে 38 সাথে 5 যোগ করলে 43, 43-এর সাথে 5 যোগ করলে 48, 48 সাথে 5 যোগ করলে 53, 53-এর সাথে 5 যোগ করলে 58, 58-এর সাথে 5 যোগ করলে 63, 63-র সাথে 5 যোগ করলে 68। এইভাবে 5 যোগ আকারে এখানে লেখা হয়েছে। এখন এই অঙ্কটি অনেক সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। এই ট্যালি চিহ্ন ব্যবহারের ক্ষেত্রে, এই যে ট্যালি চিহ্ন আমরা যেটা ব্যবহার করলাম, এই ক্ষেত্রে আমাদেরকে একটু কৌশলী হতে হবে। অনেক সময় এখানে যেমন অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে, কিন্তু যখন আমরা মধ্যক নির্ণয় করলাম তখন কিন্তু আমরা এই উপাত্তগুলোকে বিন্যস্ত করেছি। সেক্ষেত্রে কিন্তু আমি খ দেখেই কিন্তু আমি এই ক্ষেত্রে ট্যালি চিহ্নটা বসাতে পারি। কিন্তু যদি সেই সুযোগটা আমার না থাকে, তখন আমরা করব কি, প্রথম থেকে নম্বরগুলো প্রশ্নের উপর তোমরা করবে কি, প্রশ্নের উপরে পেন্সিল দিয়ে কাটবে। যেমন দেখো কীভাবে করবে, এই যে 50কে কেটে দিবে, দেওয়ার পরে যে লাইনে 50 আছে সেখানে একটি দাগ দিবে। এখানে আছে দেখো 46 সাথে 50, এই যে একটি দাগ দিবে। তারপরে আছে 36, তারপর 36কে এইভাবে কেটে দিবে, কেটে দেওয়ার পর 36 আছে প্রথম লাইনে, সেখানে একটি প্রথমে দাগ দিবে। তারপরে 62 এইভাবে কাটবে, 62 আছে কোন লাইনে, এই লাইনে, এখানে একটি দাগ দিবে, প্রথমে একটি দাগ দিবে। তারপরে আছে 80, এইভাবে কেটে দিবে, দিয়ে 80 আছে এই লাইনে, এখানে একটি দাগ দিবে। এইভাবে এই কাজটি তোমরা পরীক্ষার যে প্রশ্ন থাকে সেই প্রশ্নপত্রের উপরেও তোমরা এটা করতে পারো। এখন ট্যালি চিহ্ন বসানোর পর এখানে এগুলো আমরা ট্যালি চিহ্ন 1 2 3, এখানে 3 লিখলাম, 2 2, এইভাবে বাকি সংখ্যাগুলো সব লিখলাম। এখানে যখন হচ্ছে 4-এর বেশি হবে, সংখ্যাটি যখন 4-এর বেশি হবে, অর্থাৎ ট্যালি চিহ্নের ক্ষেত্রে 4-এর বেশি হলে আমরা এইভাবে একটা বাঁকা দাগ দিয়ে দেব। যেমন এখানে দেখো ব্যবহার করেছি আমি 2, দেখো 2, তার মানে এইভাবে এই ট্যালি চিহ্ন দেখে আমি এখানে সংখ্যাগুলি বসাবো। আর যেহেতু আমার কোশ্চেন উল্লেখ আছে 30 জন শিক্ষার্থী, যোগ করব, যোগ করার পর দেখি যদি 30 হয় তাহলে জানবো যে আমার ঠিক আছে এখানে। এখন করব কি, এই গণসংখ্যা আর এই শ্রেণী মধ্যমান এই দুইটাকে গুণ করবো। দেখো FI XI, এটার ভিতর কোনো চিহ্ন নাই, তার মানে কিন্তু গুণ অবস্থায় আছে। তাহলে FI কত, 3, 3-এর সাথে 38 গুণ করবে তোমরা। আর এই ক্ষেত্রে আমি শুরুতেই বলেছি তোমরা অবশ্যই তোমাদের ক্যালকুলেটর নিয়ে বসবে, ক্যালকুলেটর ছাড়া পরিসংখ্যান অঙ্ক করা অনেক কঠিন। তো এইভাবে 38-এর সাথে 3 গুণ করলে হয় 114, 43-এর সাথে 2 গুণ করলে 86, 48-এর সাথে 2 গুণ করলে 96। এইভাবে শ্রেণী মধ্যমানের সংখ্যাগুলি এবং গণসংখ্যার সংখ্যাগুলি গুণ করে এখানে লেখা আছে। এরপরে আমরা কি করব, এই যে FI XI অর্থাৎ এই টোটাল সংখ্যাগুলিকে আমি যোগ করব। টোটাল সংখ্যাগুলিকে আমি যোগ করব। যোগ করার আগে এই প্রতীক FI XI এর বামে আমি একটি চিহ্ন ব্যবহার করব। এই চিহ্নকে আমরা সামেশন বলি। এটা হচ্ছে গ্রিক অক্ষর, এই অক্ষরটি গ্রিক অক্ষর। এটা হচ্ছে গ্রিক অক্ষরের ক্যাপিটাল লেটারে লেখা হয়, এইটাকে ক্যাপিটাল লেটার। অর্থাৎ আমরা যেমন A, অর্থাৎ ইংলিশে B, তার এইগুলো যেমন ক্যাপিটাল অক্ষর, আবার স্মল লেটারে A B এমন, ঠিক তেমনি গ্রিক অক্ষরে ক্যাপিটাল লেটারে সামেশন চিহ্নকে আমরা এই প্রতীক দ্বারা ব্যবহার করব। এর নাম হচ্ছে সিগমা। সিগমাকে আবার স্মল লেটারে এইভাবে লেখা হয়। তো যেহেতু তোমাদের বইয়ে এইটা আছে, আমরা এটাই লিখব। এটাকে আমরা সামেশন বলবো, সামেশন FI XI। এখন এই যে ঢাকা বোর্ড 2019-এ এসেছে কি, গ নম্বরে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো।
তো গণসংখ্যা নিবেশন সারণী তৈরির জন্য আমরা যতটুকু করলাম এতটুকুই যথেষ্ট। কিন্তু যদি কখনো পরীক্ষায় এসে থাকে যে গণসংখ্যা নিবেশন সারণী থেকে গড় নির্ণয় করো, যদি গড় নির্ণয় করো এসে থাকে, তখন আমরা কি করব? তখন এই পর্যন্ত করার পরে আমি গড় নির্ণয় করব। কিন্তু ঢাকা বোর্ড 2019-এ যে প্রশ্নটি এসেছে সেখানে গড় নির্ণয় করতে বলেনি। কিন্তু যদি গড় নির্ণয় করতে বলে সেক্ষেত্রে কি করবে আমি একটু দেখিয়ে দিই তোমাদের। তখন তোমরা করবে কি, এই পর্যন্ত করার পর করবে অতএব গড় সমান সামেশন fi xi/n। এই চিহ্নটা এম অক্ষর লিখি বা ডবল অক্ষর লিখি, মূলত সেটা একটু বাঁকা আকারে লেখা আর কি। তো fi xi কত? 1890/30। তাহলে ভাগ করলে কত হবে? 63। এটি অ্যান্সার। যদি গড় নির্ণয় করতে বলে আমার বাড়তি এই কাজটি করতে হবে। এখন আমরা আলোচনা করলাম তাহলে কি ঢাকা বোর্ড 2019-এর এই। এখন আমরা সমাধান করলাম ঢাকা বোর্ড 2019-এর সৃজনশীল প্রশ্নটি। এখন তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে ঢাকা বোর্ড 2018-এর অনুরূপ, অর্থাৎ 2019-এর ঠিক যেমন প্রশ্ন ঠিক অনুরূপ একটি কোশ্চেন আছে, তোমরা দেখবে এই প্রশ্নটি তোমাদের জন্য বাড়ির কাজ। আর বাড়ির কাজটি অবশ্যই তোমরা কি করবে, আজকে 28/7/2020 তোমরা অবশ্যই বাড়ির কাজটি রেডি করবে কবে? 29/7/2020 রাত 12টার মধ্যে। কিভাবে পাঠাবা? তোমরা খাতায় সুন্দরভাবে অ্যান্সার লিখবা, লিখে শুরুতেই তুমি তোমার খাতার উপর নাম, রোল, শ্রেণী, শাখা লিখবা, লিখে মোবাইলে ছবি তুলবে। ছবি তোলার পরে বিবি হাই স্কুল ফেসবুক পেজের কমেন্ট বক্সে পাঠিয়ে দিবা অবশ্যই 2 দিনের মধ্যে। আর ইতিমধ্যেই তোমরা অনেকেই হোমওয়ার্ক করেছো, 2-1জন কেউ করো নাই, তারা কিন্তু এই ধারাবাহিক মূল্যায়নের নম্বর থেকে তোমরা বঞ্চিত হবে। অতএব তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে অঙ্কগুলো করবে এবং বাড়ির কাজ পাঠিয়ে দিবে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।